আমাদের সঙ্গে আলোচনায় দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমজন শেখ রবিউল আলম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, অন্যজন রেজাউল করিম রনি, জবান সম্পাদক। দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত। আমরা শুরু করব রনি ভাই আপনাকে দিয়ে। বিষয়টি যেভাবে শুরু করেছে, আসলে দীর্ঘদিন ফেসিবাদের অধীনে থাকা, তারপরে একটা অভ্যুত্থানের পরে সবার মধ্যে কিন্তু একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে বাংলাদেশের রাজনীতি হয়তো বড় ধরনের গুণগত পরিবর্তন আসবে। কিন্তু গতকালকে একটা ঘটনা কিন্তু সবাইকে একটা নাড়া দিয়েছে, যে নির্বাচন কমিশনে একটা ঘটনার পরে একে অপরকে যে ভাষায় সমালোচনা করেছে, সেটি এখনকার সময় কতখানি যৌক্তিক বলে মনে করেন আপনি? জি, ধন্যবাদ। যে যেখান থেকে শুনছেন দেখছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, 5 তারিখের পরে আমরা এমন একটা রাজনীতি চাইছিলাম যে রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা থাকবে না। কিন্তু সেই প্রতিহিংসাটা যদি আপনি পরিহার করতে না পারেন, তাহলে আপনি যে দলই করেন, যে নামই করেন, আপনি আসলে আওয়ামী পলিটিক্স করছেন। কারণ প্রতিহিংসা পরায়ণতা এটা হলো আওয়ামী লীগের বৈশিষ্ট্য। তো ফলে আমরা 5 তারিখের পরে এমন একটা রাজনৈতিক চিন্তা করি, আপনি দল যেটাই করেন অসুবিধা নাই, কিন্তু কথা হলো আপনাকে আপনার মধ্যে আপনার স্বভাব, আচরণ, অ্যাটিচিউড, কথাবার্তা, ভঙ্গি, সব কিছুতে আপনাকে যেন আওয়ামী লীগ মনে না হয় সেটা। এখন আপনি অভ্যুত্থানের শক্তি দাবি করছেন, অথবা আপনি নিজেকে সবচেয়ে সুসংগঠিত দাবি করছেন, নিজেকে সবচেয়ে মেধাবী দাবি করছেন, কিন্তু আপনার মধ্যে বের হয়ে আসছে আওয়ামী লীগের লক্ষণ। তাহলে তখন যেটা হয় সেটা হলো যে দেখেন, অভ্যুত্থানটাকে তাহলে মনে হয় যে আপনি আসলে মিন করেন না। এবং অভ্যুত্থান যেটা হয় কি, মানে যারা অনেক সময় হয় কি, নেতৃত্ব যারা দেয়, এটা পৃথিবীর বহু দেশে দেখা গেছে। যেমন 71 সালে ওই সময় আওয়ামী লীগ নেতৃত্ব স্থানীয় দল ছিল, যুদ্ধ করেছে জনগণ, এটা জনযুদ্ধ ছিল। কিন্তু তারপরে আইসে এটা দাবিদার হয়ে গেল আওয়ামী লীগ, এবং এককভাবে দাবিদার করে মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে যে সরকারটা গঠন করলো, সেইটা শুরুই করলো জনগণের অধিকার হরণের মধ্য দিয়ে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বাকশাল, এগুলোর মধ্যে দিয়ে শুরু করলো। একইভাবে এখন আপনি ধরেন কতিপয় জুলাই দাবিদার বের হয়েছে, যারা নিজেদেরকে জুলাইয়ের সোল এজেন্ট মনে করতেছে, কিন্তু জুলাইয়ের যে জনগণের আকাঙ্ক্ষা, একটা নাগরিক ভিত্তিক, অধিকার ভিত্তিক রাষ্ট্র, সেইটা 1 বছরে তার কোনো লক্ষণ আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না। এখন বাজারে জিনিসপত্রের দাম দেখেন, মানুষের শিক্ষা প্রতিষ্ঠানে মানুষের আপনার শিক্ষা পাওয়ার যে অবস্থা, সেটার কোনো উন্নতি নেই। আপনার জনগণের চাকরি, সাধারণ মানুষের চাকরি, ঘুষ দিয়ে চাকরি নেওয়া একটা সমস্যা। সেটাকে অভ্যুত্থান পরবর্তী কোনো দেশে 1 বছরের মধ্যেই উন্নতি করা সম্ভব? উন্নতি না, আপনি উন্নতি না করলে তো লক্ষণগুলো তো দেখাবেন। আমি তো বলতেছি না 1 বছরের মধ্যে সিঙ্গাপুর বানাই ফেলেন, এটা হবে না। অভ্যুত্থানের পরে এটা chaotic কন্ডিশন থাকবে, কিন্তু বাংলাদেশে এটা থাকা উচিত ছিল না। কারণ হলো অভ্যুত্থানে পরাজিত শক্তি একদিকে, আর সমগ্র বাংলাদেশ আরেকদিকে, এবং সম্মিলিতভাবে এই সরকারকে গঠন করা হয়েছে। কিন্তু মুশকিলটা হলো কি, এই সরকার সম্মিলিতভাবে গঠন করা হলেও এই সরকারকে কোনো দল তাদের নিজেদের মতাদর্শ কায়েমের হাতিয়ার করে তুলতে চেয়েছিল। তখন যেটা হয়েছে যে ওই অভিযোগ কিন্তু সবার বিরুদ্ধে আছে, সেই অভিযোগ তো ডেফিনেটলি আছে এবং সেই সত্যতাও আছে। এবং সেইটা যখন হইল, তখন কি হইল, তখন সরকারকে সম্মিলিতভাবে সহযোগিতার বদলে সরকার কার দিকে ঝুঁকে পড়ছে সেটা কন্ট্রোল করার একটা প্রতিযোগিতা সরকারের ভেতর থেকে শুরু হলো, বাইরের থেকেও শুরু হলো। যে কারণে পরিস্থিতিটা যতটা chaotic হওয়ার কথা না, তার চেয়ে বেশি chaotic মনে হচ্ছে, এতটা হওয়ার কথা না। তো আমি যে জায়গায় ছিলাম, ফলে আপনার অভ্যুত্থানের নেতৃত্বের মধ্য দিয়ে এই যে আপনার সম্মিলিত শক্তি যেভাবে সহযোগিতা করলে সরকার যে জিনিসগুলো ইমিডিয়েট করতে পারত, ঘুষমুক্ত চাকরির ব্যবস্থা, কৃষকদের ন্যায্য মূল্যের ব্যবস্থা, জিনিসপত্র জনগণ যাতে বাজারি সিন্ডিকেট মাফিয়াদের দৌরাত্বের বাইরে সাধারণ মানুষ যাতে নিজেদের ক্রয় ক্ষমতার ভিতরে করতে পারে, কিনতে পারে, এরকম একটা অবস্থা, এইটার জন্য তো কোনো সংস্কারের দরকার ছিল না, কোনো কমিশনের দরকার ছিল না, কোনো ঐক্যমতের দরকার ছিল না। সবাই চায়। আপনি ঘুষমুক্ত চাকরির ব্যবস্থাটা সরকার করতে পারতো হয়তো, কিন্তু যেখানে আমলাতন্ত্রে এবং সরকারের বিভিন্ন পর্যায়ে একেবারে আগের যে সেলসেলা সেটাই জারি আছে, সেটা থাকবে কেন? এবং আগের সেটা থাকবে, আপনি ইউ আর ভেরি রাইট। তাহলে সেটা থাকবে কেন? আপনি যদি অভ্যুত্থানের শক্তি হন, তার মানে কি অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের যে সরকার, 71 উদাহরণটা দিয়ে কেন শুরু করছিলাম, জনযুদ্ধের আকাঙ্ক্ষার যে সরকার, সেটা সে গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে এসে কাজ করলো। অভ্যুত্থানের পরেও দেখা যাচ্ছে আমরা এত আনফরচুনেট বা আনফরচুনেট একটা জাতি, দুর্ভাগ্যবশত এখানে দেখা যাচ্ছে যে সেই সরকারটা ক্ষমতা নিয়েই বা দায়িত্ব নিয়েই প্রথমেই তারা যে কাজটা শুরু করলো, আওয়ামী কাঠামো অটুট রাখার মধ্য দিয়ে তারা নিজেদের তাহলে পরেরটা শুরু করলো। তাহলে পরেরটা কিভাবে হবে? তো ফলে এখন আপনি যদি বললেন পরেরটা কি, রনি ভাই পরেরটা কিভাবে হবে? আপনি যদি বলেন যদি আগের মতো যে সিন্ডিকেট ব্যবসা, দ্রব্যমূল্য উদ্যোগতি যাতে না হয়, সেটা দমন ইয়ে করার জন্য যে একটা ইয়ে করে, সেক্ষেত্রে পুরোপুরি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা খুবই জরুরি। ডেফিনেটলি রাজনৈতিক দলগুলো দেখেন যে এক্ষেত্রে তো রাজনৈতিক দলগুলো কেউ হয়তো আগে কেউ পিছিয়ে, কিন্তু সবাই করছে না। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা জরুরি, এবং সেই সহযোগিতাটাই এই সরকারটাকে একটা এক্সট্রাঅর্ডিনারি টাইমের সরকার, এটা তো রেগুলার টাইমের সরকার না। এবং পুলিশ, বিগত আমলের পুলিশের ভূমিকা আমরা সবাই জানি। ফলে 100% পুলিশি সেবা জনগণ পাবে এটা জনগণ আশাও করে না।
কিন্তু আপনার 5 তারিখ থেকে 8 তারিখ এখানে আওয়ামী লীগ যেভাবে বলছিল যে 5 লাখ 10 লাখ মেরা ফেলছিল না, এটা রাজনৈতিক দলগুলো দায়িত্ব নিচ্ছে না, দেশটা প্রোটেক্ট করছে না? এখানে খুনাখুনির পরিবেশ আপনার এখানে ইয়ে হয়েছে। এখানে একটা জায়গায় সেনাবাহিনীকে একটা জায়গায় ধন্যবাদ দিতে হবে, তারা গণভবন খুলে দিয়ে 32 নম্বর খুলে দিয়ে জনগণের ক্ষোভ ক্রোধকে ইটকাটের উপর দিয়ে তারা বাইপাস করে দিচ্ছে। না হলে এটা মানুষের জীবনের উপর দিয়ে যেত। আমরা মনে করি আওয়ামী লীগ করুক, যে দলই করুক, যত বড় অপরাধী হোক, তাকে বিচারের আওতায় এনে বিচার করতে হবে। তাকে দেখেন, আমাদের দেশে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা যায় না, এখনো মানুষকে পিটায় মেরে ফেলা হয়, বাচ্চাদের পিটায় মেরে ফেলা হয়, রাস্তাঘাটে দেখেন যেভাবে বিশৃঙ্খলা হয়। ফলে মানুষের মর্যাদা প্রতিষ্ঠার জন্য আপনি কালচার তৈরি, হ্যাঁ, এই কালচারটা চেঞ্জ করতে হবে। মানুষের মর্যাদা বলছে ও আওয়ামী লীগ মার, নো, আওয়ামী লীগ বিচারের আওতায় আসবে, কোন লেভেলে অপরাধী সেটা বিচার ঠিক করে বিচার হবে। এতদিন বিএনপি জামাত দেখলেই মারছেন, এখন আওয়ামী লীগ দেখলেই মারবেন, তাহলে তো দেশ গঠন হবে না আপনার। আমরা জাতি গঠনের জন্য এই জন্য বলি মানুষের মর্যাদা ফিরে আনতে হবে। এখন মানুষের মর্যাদা ফিরে আনার জন্য যেটা লাগে সেটা হলো একটা উদারতা লাগে, যেটা লাগে সেটা হলো যে আপনার নিজস্ব ব্যক্তি দলীয় ক্ষুদ্রতার ঊর্ধ্বে উঠে দেশকে প্রোটেক্ট করার একটা রাজনৈতিক মিশন লাগে। এটা একটু শুনবো। সেই মিশনটার ক্ষেত্রে এই সরকারকে ফ্যাসিলিটেট করা ছিল সমস্ত রাজনীতিগুলোর দায়িত্ব। এটা একটু শুনি। কিন্তু এইটা আমি শেষ করে দিচ্ছি, এটা দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্রম দ্য ইনসাইড, সরকারের ভেতর থেকে, সরকারের ভেতরে এক ধরনের সরকারের সন্দেহ তৈরি হয়েছে, যারা 5 বছর 10 বছর রাখতে চাই স্লোগান তুলে। আবার সরকারের বাইরে থেকে এই আপনার প্রতিযোগিতা তো আছে, সেই প্রতিযোগিতাটা কোনো জায়গায় প্রতিহিংসা জায়গায় চলে গেছে। সেক্ষেত্রে আপনি যে নির্বাচন কমিশনে যেটা বললেন, সেটা তো রুমিন ফারহানা ধারণাই করতে পারেন যে এনসিপি সেটা তাকে আক্রমণ করছে। এনসিপি সে বারবার বলতেছিল যে বিএনপির আরেক গ্রুপ মনে হয় আক্রমণ, পরে ভিডিওতে দেখা গেল বিএনপি না, এনসিপি আক্রমণ করে বসছে। ফলে তার মাথায় ছিল না যে এনসিপি একটা নতুন দল, এখনো নিবন্ধনও মনে হয় পাই নাই, তো তারা আক্রমণ করবে তার মাথায় ছিল না। সে বিএনপির কথাই বলতেছিল বারবার। বা এনসিপি করুক বা বিএনপি করুক, যে দলই করুক, আপনি সেই আক্রমণের কালচার, সেই জায়গায় তো আপনি আওয়ামী লীগের কালচারে ফেরত গেলেন। শেখ রবিউল আলম তারপরে নারীদের, এখানে নারীদের রাজনীতি করার ক্ষেত্রে দেখেন, সেটা রুমিন ফারহানা হোক, আপনার অমুক এনসিপির নারী নেত্রী হোক, বা বিএনপির ছাত্র দলের নারী নেত্রী হোক, হ্যাঁ যেই হোক, নারীদেরকে যেভাবে বুলিং করা হয়, যেভাবে তাদের চরিত্র হনন করা হয় সোশ্যাল মিডিয়াতে, তাতে করে তো নারীরা এখানে আগ্রহী হবে না রাজনৈতিকভাবে অ্যাক্টিভ হওয়ার। সেটাও তো আমাদের এখন যদি সমস্ত দল মিলে, তো এটা আপনার প্রোটেক্টিভ হইতে হবে নারীদের ব্যাপারে। শেখ রবিউল আলম, আপনি কি বলবেন? একেবারে যে আমরা বিষয় ঠিক রয়েছি, একই বৃত্তে ঘুরপাক বাংলাদেশের রাজনীতি। বিএনপির পক্ষ থেকে একদম বড় রাজনৈতিক দল, তাদের পক্ষ থেকে আপনারা বলতে পারেন যে রাজনৈতিক যে কালচার দীর্ঘদিন বাংলাদেশে সচল ছিল, সেটা থেকে বিএনপি বেরিয়ে এসছে? ধন্যবাদ আপনাকে প্রিয় সহ আলোচক। বাংলাদেশের রাজনৈতিক প্রতিযোগিতার নামে প্রতিহিংসা অথবা কর্তৃত্ববাদীর যে চিন্তা নব্য রাজনৈতিকগুলি শুরু করেছে, তাতে আমি প্রশ্ন করছি বিএনপির কথা। হ্যাঁ, আমি আসছি না, শোনেন না, প্রশ্ন তো বিএনপির কথা করেছেন, উত্তরটা বিএনপির কাছ থেকে শোনেন। যে কর্তৃত্ববাদী চরিত্র ধারণ করতে চেয়েছে, এখন বিএনপিকে মনে হয় মহৎ হতে হবে রাজনীতি বাদ দিয়ে, এরকম মনে হচ্ছে। রাজনীতির দরকার নেই, না মহৎ হতে হবে। হ্যাঁ, রাজনীতি মহৎ হতে হবে, রাজনীতি ছেড়ে দিতে হবে। না, রাজনীতিতে মহৎ ছেড়ে দিয়ে কেন? তাই তো মনে হচ্ছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে ফাঁসিবাদী শক্তির পতন হয়েছে। গণঅভ্যুত্থানে অংশ নিয়েই মনে করছেন আগের যত রাজনৈতিক দল ছিল সব পরিবর্তন হতে হবে, সব নষ্ট, সব দুর্বৃত্তায়ন, কেউ জনবান্ধব না। নতুন শক্তিও যারা রাজনৈতিক শক্তি দাবি করছে নিজেদেরকে, রাজনৈতিক এখনো কিন্তু দল হয় নাই। গণঅভ্যুত্থানে একটা জোরালো ভূমিকা রেখেই আপনি মনে করছেন আগের রাজনৈতিক দল অন্য সবাই আর রাজনীতি করার অধিকার রাখে না, তাদের সবার চরিত্র একরকম, কর্ম একরকম। তো 17 বছর যারা আন্দোলন করলো, সংগ্রাম করলো গণতন্ত্রের জন্য, জনগণের ক্ষমতায়নের জন্য, অবাধ ভোটে নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠিত করে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, এই মানুষে যারা রাজনীতি করলো, সংগ্রাম করলো, সেই শক্তিকেও যদি আপনি ফ্যাসিবাদী শক্তির সাথে তুলনা করেন বা সমান হিসাবে ট্রিট করেন, তখন তো সন্তোষ থাকা, সৌহার্দ্য থাকা অসম্ভব হয়ে যায়। সেটা কি এখন একটি রাজনৈতিক দল বিএনপি, এবং এদেশের রাজনীতির যে কালচার আছে তার মধ্যে থেকেই সে রাজনীতি করছে। সরকার পরিবর্তনের জন্য রাজনৈতিক ব্যবস্থাপনায় অথবা রাজনৈতিক দলের গুণগত মান অথবা রাষ্ট্র ব্যবস্থাপনায় পরিবর্তনের জন্য সরকার যে ইনিশিয়েটিভগুলি নিচ্ছে, বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে তার সাথে একমত হচ্ছে, সহযোগিতা করছে, সৌহার্দ্যতা দেখাচ্ছে। একটি রাজনৈতিক দল আর কি করতে পারে? না রবি ভাই, একেবারে স্পেসিফিক যদি বলেন, জুলাই অভ্যুত্থানের সময় বিএনপি বলেন, অন্য রাজনৈতিক দলগুলো বলেন, সবাই কিন্তু ঐক্যবদ্ধ ছিল, তাতে কোনো সন্দেহ নেই। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে কার স্টেক বেশি ছিল, কার কম ছিল, কার হিসাব বেশি, কার কম। ও প্রশ্নটা আসুক, কিন্তু প্রশ্ন হলো বিএনপি কি বলতে পারে যে বিএনপির জায়গা থেকে যে সমস্ত রাজনৈতিক কালচারে যে সমস্ত জিনিসগুলোকে একেবারে নেতিবাচক দিক থেকে দেখা হয়, যে পেশি শক্তির ব্যবহার, যেখানে দখল কিংবা চাঁদাবাজি যেগুলো অভিযোগ আসছে, কিংবা পাথরের ক্ষেত্রে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে পাথর লুট করা, এগুলোর জায়গা থেকে কি বিএনপি মানে কিছুটা হলো সরে আসছে কিনা? আচ্ছা, আমি আসলে অনেক সময় ব্যতীত হয়ে আহত। চাঁদাবাজ, দখল, বাংলাদেশ কি বিএনপির ছত্রছায়ায় হচ্ছে, নাকি সব রাজনৈতিক দলের মধ্যে এগুলি কিছু আছে?
আছে না? আমি যদি এখানে বলি 20টা ঘটনা জামাতের মধ্যে বলতে পারবো, তারা তো ভালো মানুষের শাসন চায়, তাদের মধ্যে তো কোনো দুষ্কৃতিকারী নাই। জামাতের কয়েকদিন আগে এক নেতা বিচারককে ঘুষ দিতে গিয়ে অপসারিত হয়েছে না? গতকাল একজন বহিষ্কৃত। আচ্ছা, জামাতের একজন থানা পর্যায়ের আমির টিওনোর সই জাল করে নিয়োগপত্র বানিয়ে নিয়েছেন, সমালোচনা হয়েছে না? জামাতের একজন সাবেক এমপি অবৈধভাবে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করেছেন, সমালোচনা হয়েছে না? সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটা সরকারি ভবন দখল করে জামাতের কার্যালয় তৈরি করা হয়েছে, মিডিয়া আসছে না? জামালপুর, সাতকানিয়া, লোহাগাড়া, কোথায় চাঁদাবাজ জামাতের হয়নি? চাঁদাবাজ দুষ্কৃতকারী এনসিপির কথা তো বললামই না, রাষ্ট্রটাই লুটপাট করে খাচ্ছে। চাঁদা নিতে গিয়ে টাকা সহ প্রকাশ্যে গ্রেপ্তার হয়েছে, প্রকাশ্যে। এখন আপনি কি এটা রাজনৈতিক দলের, আমি তারপরও দায়িত্ব, যে নেতিবাচক যে কালচার, আমি বলছি যে বাংলাদেশে দুষ্কৃতিকারীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকা উচিত না। রাজনৈতিক দলের মধ্যে কম বেশি কিছু কিছু আছে এবং সেগুলি তো রাজনৈতিক দল প্রশ্রয় দিচ্ছে না, বিএনপি প্রশ্রয় দিচ্ছে না, এনসিপিও দিচ্ছে না। জানলেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা, তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া, আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সহযোগিতা করা এবং আজীবন দল থেকে বহিষ্কার করা, এই প্রক্রিয়া তো আছে। এবং আপনি বলেন একটা রাজনৈতিক দলের এছাড়া আর কি করণীয় আছে? যে কোনো অপরাধীকে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যাপচার করে প্রচলিত আইনে বিচার করে শাস্তি দেয়, আর রাজনৈতিক দল যদি সেটাকে প্রোটেক্ট, তাকে যদি ডিফেন্ড না করে, এছাড়া কি করতে পারে? একটা রাজনৈতিক দলের মধ্যে বলবেন একজন চাঁদাবাজ, রাজনৈতিক পরিচয় চাঁদাবাজি করতে গেছে, হয়তো ছোটখাটো একটা পদেও আছে, আপনি আমাকে বলবেন একজন লোক অপকর্ম করার আগে তাকে আইডেন্টিফাই করার সুযোগ আছে যে আপনি কালকে একটা অপরাধ করতে পারেন? আমি এই কথা কালকে মনে হয় এক টেলিভিশনে বলছিলাম যে একজন মসজিদ কমিটি একজন ইমামকে চাকরি দিল, ইমাম কিছুদিন পরে ওই এলাকাটা ধর্ষণের ঘটনায় জড়িত হয়ে গেল, করে ফেললো সে, মসজিদ কমিটিকে আপনি দায় দিতে পারবেন? একটা লোক চাঁদাবাজির টেন্ডেন্সি আছে, আমরা জানার সাথে সাথে বহিষ্কার করে দিচ্ছি, দল তাকে দলে রাখছে না, প্রোটেক্ট করছে না, তো আপনি দলকে আগে জানার সুযোগ আছে যে এই লোকটি কালকে একটা অপরাধ করতে পারে, এটাকে আগে বোঝার কোনো সুযোগ আছে? এই দল আপনি দলের উপর দিতে পারেন? হ্যাঁ দিতে পারেন, যদি দল তাকে আশ্রয় প্রশ্রয় দেয়, সমালোচনার পরও যদি সে দলে থাকে, এই অপকর্ম করার পরও দল থেকে যদি তাকে উৎসাহিত করা হয়, ডিফেন্ড করা হয়, অথবা ধরেন তাকে আরো পদায়ন করা হয়, পদোন্নতি দেওয়া হয়, বলতে পারেন যে আমরা প্রশ্রয় দিচ্ছি। কেউ দিচ্ছে না। আমি আমার কথা বলছি না, জামাত, এনসিপি এবং বিএনপি তো দিচ্ছেই না। ন্যূনতম অভিযোগ পাওয়ার সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন রাজনীতি একবারও বলেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন পদক্ষেপ নেয়? একটা সরকার তো আছে, চাঁদাবাজি কিভাবে করে? আর চাঁদাবাজি যদি কেউ করে থাকে কেন দ্রুততম সময়ের মধ্যে আইন আইনে আপনি স্পিডি ট্রায়াল করেন? এই দাবিগুলো রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আসবে। সরকার তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই কাজ করবার কথা। এক নাম্বার, শুনেন, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের। আমি কোন দলের চাঁদাবাজ, কোন দলের দখলবাজ এটা জানতে জাতি প্রস্তুত না। সহজ কথা, কোনো এক্সকিউজ চলবে না। আপনি চাঁদাবাজির যদি প্রমাণ পান, দখলবাজির যদি প্রমাণ পান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে তাকে আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। কেউ তো আপনাকে না করছে না, তো কেন আপনি করছেন? আপনি রাজনৈতিক দলগুলির উপর দায় চাপাচ্ছেন কেন? সে যে দলেরই হোক, দায় চাপানো উচিত না। রাষ্ট্র আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, আইন আছে, সেইটার যথাযথ ব্যবহার হবে না। আর দায় চাপাবেন রাজনৈতিক দলের মধ্যে, সংস্কৃতির পরিবর্তন হলো না, ওখানে একটা চাঁদাবাজ খুঁজে পাওয়া গিয়েছে, এটা কোনো রাজনৈতিক সমালোচনা হতে পারে না। মানে রনি ভাই একটা বিষয় বলবেন, রবি ভাই যে বলছিলেন, ধরে নিলাম যে চাঁদাবাজি, সন্ত্রাসী সমস্ত ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো একেবারেই, মানে রবি ভাই বলছে যে তারা কিন্তু ঘটনা ঘটছে এবং তারা এটাকে প্রশ্রয় দিচ্ছে না, ঠিক আছে। কিন্তু প্রশ্ন হলো আওয়ামী লীগ আমলে ফেসিবাদের সময় যে ট্যাগিংয়ের রাজনীতিটা ছিল, খেয়াল করবেন যে মোটামুটি ইসলামপন্থী হলেই তাকে জামাত বলা, দায় টুপি থাকলেই জামাত বলা। ইদানিং নতুন করে একটা শুরু হয়েছে যে যদি আপনি অনেক সময় দেখা যাচ্ছে কিছু, যেমন বিএনপিকে একেবারেই ভারতপন্থী বলা হচ্ছে, বিএনপিকে ট্যাগ দেওয়া হচ্ছে, যারা ভারতের রাজনীতি শুরু করছে, অনেক সময় বলা হচ্ছে আওয়ামী লীগকে মানে পুনর্বাসন করা হচ্ছে। এই যে একটা মানে এটা কিন্তু আর বলতে পারবে না যে এটা একদম তৃণমূল করছে, সিনিয়র নেতারাই করছে। এই যে ট্যাগিংয়ের রাজনীতি, মানে ওই যে রাজনৈতিক যে আগের কালচার সেখান থেকে বেরিয়ে এসছে, একটা তো এক্সট্রা যুক্ত হলো আরো। না এখন দেখেন, আগে ছিল একটা, এখন দুইটা। না এখন এখানে একটু রবিবার সাথে আমি একটু বলি, উনি যেখানে শেষ করলেন, দেখেন তাহলে চাঁদাবাজির সমস্যাটা হলো আমাদের কাঠামোগত সমস্যা। আপনি যদি এই জুটের এই ব্যবস্থা রেখে দেন, চাঁদাবাজি হবে। আপনি যদি ময়লার এই ব্যবস্থাপনা রেখে দেন, চাঁদাবাজি হবে। আপনি যদি ফুটপাতের এই ব্যবস্থাপনা রেখে দেন, তাহলে চাঁদাবাজি হবে। তাহলে আপনার চাঁদাবাজি সমস্যাটা ইকোনমিটা ব্রেক করতে হবে, রাইট। এবং আপনি যদি ওই আপনার পণ্য পরিবহনের এই ব্যবস্থাপনা রেখে দেন, চাঁদাবাজি হবে ঘাটে ঘাটে এবং জিনিসপত্রের এফেক্ট জনগণের উপর পড়বে। ফলে চাঁদাবাজি একটা কাঠামোগত সমস্যা। সেই কাঠামোগত সমস্যার সমাধান হইতে হবে কাঠামোগতভাবে, মানে আইনানুগভাবে। সেটার ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীকে, এক নাম্বার। সেক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলোকে সহযোগিতা করতে হবে। পলিটিক্যাল পার্টিগুলো, হ্যাঁ এখানে এটা ঠিকই বললেন রবি ভাই যে বিএনপি, জামাত, এনসিপি সেদিক থেকে আওয়ামী লীগের আমলে যেরকম একটা প্রশ্রয়ের ব্যাপার ছিল, এখন এটা নাই। এটা রাজনৈতিক কালচারের একটা পরিবর্তনের ইশারা আপনি বলতে, এটা বলতে পারি, তাহলে একটা পরিবর্তন এসছে। তো সেক্ষেত্রে এইবার ট্যাগিং এর ক্ষেত্রে দেখেন আমাদের এখানে আমরা যেটা বলি, এখানে আওয়ামী লীগ তো এক ধরনের বয়ান নির্মাণ করে তুলছিল, তাই না? যাকে তাকে জঙ্গি বলা, যাকে তাকে ইয়ে বলা, সেই এবং বিএনপিকেও জামাত বলেছে,
জামাত বিএনপি একসঙ্গে কথা বলেছে, এবং মুক্তিযুদ্ধের আপনার ধরেন চেতনার একক দাবিদার হয়ে যাওয়া, হ্যাঁ, এইটার মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগ 54 বছরের এই যে ন্যারেটিভ পলিটিক্স, বয়ানের রাজনীতি, এটা কিন্তু পরাজিত হয়েছে। ফলে আজকে যারা, যে দলেরই যারা এরকম একটা ট্যাগিং এর রাজনীতির কথা আপনি যেটা বললেন, এটা যারা করছে, এটাও আমি বলবো এই জন্য দেখেন একটা আমাদের সামনে একটা বড় উদাহরণ হলো আওয়ামী লীগ। বাংলাদেশ গঠন করা খুব সহজ, এটা আমি বহু আগে বলছিলাম, আবার রিপিট করি, সেটা হলো আওয়ামী লীগ বা হাসিনা যা করছে ঠিক তার উল্টাটা করা। এই জন্য আপনি স্বয়ংের স্বপনে আওয়ামী লীগ হাসিনা একটা ছবি পকেটে রাখেন, ভুলা গেলে বাইরে করে দেখেন, হাসিনা যা করছে তার উল্টাটা করেন। এই যে ট্যাগিং এর রাজনীতির কথা বললেন, হাসিনা করছে, আপনি করেন না। এই যে আপনার চাঁদাবাজিদের ডিফেন্ড করার রাজনীতি হাসিনা করছে, আপনি করেন না। সে গর্ব করে বলছে না আমার পিয়ন 400 কোটি টাকা চুরি করছে, এগুলো। ফলে আপনি উল্টাটা করলেই দেশ দাঁড়ায় যায়। তার মানে আপনার সামনে একটা জ্বলন্ত উদাহরণ আছে কিভাবে করলে দেশ একটা জাহিলিয়াতের দিকে যায়, তার উল্টাটা করলেই দেশটা জনবান্ধব হবে, নাগরিক বান্ধব হবে। আমাদের দেখেন আওয়ামী লীগের আমলের রাজনৈতিক কাঠামোটা ছিল যে ক্ষমতার মালিকানার একটা পার্সনিফিকেশন হয়েছিল, মানে ব্যক্তিকেন্দ্রিক হয়েছিল। ব্যক্তি অমুক, উনি খাওয়ান, উনি পড়ান, উনি রক্ষা করেন, উনি মারেন, উনি, এরকম একটা ব্যাপার। বিধাতার পরে উনি, হ্যাঁ, বিধাতার পরে উনি। তো ফলে এই যে ব্যক্তি, একটা প্রধানমন্ত্রী ধরেন সেটা যদি বিএনপি থেকে, এনসিপি থেকে বা অন্য দল থেকে, যে দল থেকে নির্বাচিত হন না কেন, একজন প্রধানমন্ত্রী তো কোনো দলীয় হইতে পারে না, ব্যক্তিও হইতে পারে না, এটা ইম্পার্সোনাল প্রতিষ্ঠান। আমরা রাষ্ট্রকে একটা ব্যক্তি আকারে দেখি, ক্ষমতাকে একটা ব্যক্তি আকারে দেখি, যে কারণে হয় কি ওই ব্যক্তি কেন্দ্রকে একটা অলিগার্ক গড়ে ওঠে। সেটা সে পরে ক্ষমতাটা ওই দলটা এবং ওই অলিগার্কটা ক্ষমতার লুটাপিটা খায়, টাকা চুরি, রাষ্ট্রীয় ধ্বংস হাবিজাবি করে। ফলে এই জন্য ক্ষমতার এই যে বিন্যাসটা দেখেন, ক্ষমতাটা আগে কিরকম ছিল, টপ টু বটম ছিল। অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতার বটমে নেমে আসছে, এখন বটম টু টপ হবে। এখন দেখবেন অনেক নতুন নতুন নেতা বের হয়ে আসতেছে, নতুন নতুন দল বের হয়ে আসতেছে, যাদেরকে আপনি কখনো চিন্তাও করেন। আমি যেটা জানতে চাচ্ছিলাম তাদের নিয়ে চিন্তা করতে, ফলে এই যে কাঠামো, এই যে একটা পরিবর্তন, এবং এই পরিবর্তনটাকে আপনি কিভাবে জনকল্যাণে কাজে লাগাবেন, এই পরিবর্তনের সুফলটা কিভাবে জনগণের কাছে পৌঁছাবেন, সেই জনগণের কাছে পৌঁছানোর জন্য আপনি যদি আগেই আপনার প্রতিপক্ষকে ট্যাগিং করে একটা নেমিং এর মধ্যে ফেলে দেন, ফেলে দিয়ে আপনি ভালো আর অন্যজন হলো খারাপ, এই জায়গায় যদি করেন, সেটা সমস্যাটা কোথায় হয় দেখেন, টলারেন্সি ফার্স্ট, ডেমোক্রেসি সেকেন্ড। আপনি যদি অন্যের প্রতি সহনশীল না হন, অন্যকে যদি আপনি সহ্য করতে পারেন, ভিন্নতাকে যদি সহ্য করতে না পারেন, আপনাদের আর যাই হোক গণতন্ত্র হবে না। আপনি যেটা করেন এই সবাই বাঙালি হয়ে যান। হ্যাঁ, এই জন্য আমাদের এই যে বাংলাদেশি আত্মপরিচয়টা, এই বাংলাদেশি আত্মপরিচয়টা ইনক্লুসিভ, সার্বিক জাতীয়তাবাদ আমাদের এখানে। আপনি আপনার ভিন্ন পরিচয় নিয়ে আপনি সেকুলার হইতে পারেন, ইসলামিস্ট হইতে পারেন, নাস্তিক হইতে পারেন, বৌদ্ধ হইতে পারেন, যাই হইতে পারেন, অসুবিধা নাই। দল যার যার, রাষ্ট্র সবার। এইরকম একটা জায়গার থেকে আচরণ করতে হবে রাজনীতিবিদদের, রাজনৈতিক দলগুলোর। সেখানে ট্যাগিংয়ের কোনো সুযোগ নেই। রবি ভাই, একেবারে এইটাই বলবেন যে সত্যিকার অর্থে আমি আপনার সমালোচনা করছি, সমালোচনা করা মানে আপনি আমাকে একটা নাম দিচ্ছেন এবং এনটি মানে একটা নাম দিচ্ছেন, যেটা আসলে আওয়ামী লীগের আমলে খুব ভয়াবহ রূপ ধারণ করছে। সেই রোগটা কি এখন পর্যন্ত এরকম আপনাদের মধ্যে, মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে এসছে, নাকি এমনটা হয় যে নির্যাতনকারী যে রোগে আক্রান্ত, নির্যাতিত ওই একই রোগে আক্রান্ত হয়েছেন? দেখুন, আপনি আমাকে বলবেন যে এই 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর বিএনপি কাউকে অন্য রাজনৈতিক দল বা এই সরকারকে সহযোগিতা না করে ট্যাগ করেছে? কখনোই করে না। আপনাদের দলের একজনকে একদম বহিষ্কারই করা হয়েছে, যে আন্দোলনকারীরা তার বক্তব্য দিয়েছে, এটা ট্যাগ বলা যাবে না। প্লিজ, সে তার মতামত ব্যক্ত করেছে, আমাদের কাছে মনে হয়েছে যে এই মতামতটা তার সঠিক হয়নি। ট্যাগ আর বক্তব্য কিন্তু ভিন্ন জিনিস। ট্যাগ হচ্ছে অদৃশ্য থেকে একটা আবহ তৈরি করা, আর বক্তব্য হচ্ছে আমি এখানে বলতে পারি একজনের সমালোচনা আমি করেছি, কিন্তু সেই সমালোচনা আমাদের কাছে মনে হয়েছে সেই সমালোচনা সঠিক হয়নি এবং বিএনপি সেটা ধারণ করে না, বিএনপির অবস্থান সেটা না, যেটা তিনি বলেছেন তার জন্য তাকে শোকজ করা হয়েছে এবং যথাযথ ব্যাখ্যা যদি তিনি দিতে ব্যর্থ হন, নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা কিন্তু ট্যাগিং না। পার্টির অবস্থান দেখবেন, অনেকে ভিন্ন মত প্রকাশ করছে। আমি এখানে কি পার্টির মতামত প্রকাশ করছি? না, আমি আমার মতামত প্রকাশ করছি, আমার ভাবনাটা প্রকাশ করছি, এরকম আছে। কিন্তু আপনি ট্যাগ কোন জায়গায় পাবেন? এর দোকান জামাত ইসলাম তো রাজনীতিতে মাঝখানে আন্দোলন চলাকালীন সময় তাকে, এর আগে তো তার নিবন্ধন স্থগিত ছিল, পরে রাজনৈতিকভাবে নিষিদ্ধ হয়ে গিয়েছিল, আবার এই অন্তর্বর্তীকালীন সরকার রাজনীতি ফিরিয়ে আনলো। একসাথে আমাদের সময় অ্যালায়েন্স ছিল। কই, জামাতের ইসলামের রাজনীতি নিয়ে তো অনেক বিতর্ক অনেকভাবে হচ্ছে, টেলিভিশনও হয়, অনেক বক্তাও বলে বিএনপি কিন্তু তাদের রাজনৈতিক অবস্থান থাকুক, প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি করুক, বাংলাদেশকে ধারণ করে রাজনীতিটা করুক, সেটা চায়। এনসিপি নতুন রাজনৈতিক দল হতে চেয়েছে, আমাদের সহযোগিতা রয়েছে এবং আমরা বলেছি যারা রাজনৈতিক একটা শূন্যতা তৈরি হয়েছে তারা জনমত ধারণ করে জন আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি করুক এবং প্রতিষ্ঠিত হোক। এখন সমস্যাটা হচ্ছে আপনি জনগণের সমস্যা নিয়ে কথা বলছেন, আপনি জনপ্রিয় দাবি করছেন, কিন্তু জনগণের সরকার হতে চাচ্ছেন না। কেন চাচ্ছেন না? ওই যে নির্বাচন চাচ্ছেন না, তার মানে জনগণের সরকার আপনি হতে চান না। কিন্তু আপনি আমরা বলছেন আমি সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক দল, অন্যদের কথা বলছি, কিন্তু নির্বাচনে অনীহা। তারপর ধরেন একটা সনদ, বিভিন্ন রাজনৈতিক দল তার দৃষ্টিভঙ্গি বিভিন্ন থাকবে,
রাষ্ট্র ব্যবস্থাপনায় আপনারটাও ইতিবাচক, আমারটাও ইতিবাচক, উনারটাও ইতিবাচক হয়তো, কিন্তু উনার প্রায়োগিক চিন্তা একরকম, আমার প্রায়োগিক চিন্তা একরকম, আপনার প্রায়োগিক চিন্তা একরকম। এই জন্য তো গণতন্ত্র। তারপর জাতীয় একটা ঐক্যমত কমিশন হয়েছে সরকারের নেতৃত্বে, তাদের আমরা মনে করছি, তাদের উপর আমরা আস্থাও রাখছি। তারা কিন্তু সনদ ঘোষণাপত্র চূড়ান্ত করছে। যখন সনদ ঘোষণাপত্র প্রায় চূড়ান্ত হয়, তার আগ পর্যন্ত বলছে বিএনপি সংস্কার চায় না, সনদ চায় না, ঘোষণাপত্রের প্রতি অনীহা। যখন ঐক্যমত কমিশন এটা করলো, করার পর কোন সব রাজনৈতিক দলের দাবি ঐক্যমত কমিশন আমলে সঠিকভাবে নিতে পারে না এবং নিতে পারিও নাই। তারপরও আমরাও বঞ্চিত হয়েছে, আমাদের অনেক অর্জনকে স্বীকৃতি দেওয়া হয়নি বৃহত্তর স্বার্থে, জাতির স্বার্থে, রাজনীতির স্বার্থে এবং আগামী দিনে পরিবর্তনের সাথে আমরা যখন ইতিবাচক হয়েছি। এখন দেখি যারা বলতো আমরা সংস্কার চাই না, এখন তারা দেখে তারা না ওই ঘোষণাপত্র ওইভাবে চায় না। চাইটা কি আপনাকে বুঝতে হবে। আপনি ইউনূস সরকার অনেকে এখন আস্থা রাখতে চায় না, আবার দাঁড়াই বলছে তাদেরই সরকার। যখন আপনি সাফিসিয়েন্ট আনুকূল্য পাচ্ছেন না, তখন ইউনূস সরকার ভালো না। যখন আপনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি স্বতন্ত্রভাবে ফাংশন করার চেষ্টা করতে আপনার অনুকূলে যাচ্ছে না, তখন আপনি বলছেন সেনাবাহিনী, সেনাপ্রধান ভালো না, নির্বাচন কমিশন দলের হয়ে গেছে, অভিযোগ বিএনপির বিরুদ্ধে আছে। আপনি শুনেন করছেন বিএনপির বিরুদ্ধে কি অভিযোগ আছে? যখন ইউনূস সরকার নাহিদকে ডাকছে, তখন বিএনপি বলছে যে তারা সরকার মানে না, সেটা ইউনূস সাহেবের একটা বক্তব্য ছিল যে তাদের নিয়োগকর্তা তারা। আমরা বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের এভাবে ভাবা উচিত না, নিরপেক্ষ থাকা উচিত। অসহযোগিতা তো করি নাই। অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কর্মকাণ্ড নিয়ে আমাদের দলীয় অবস্থান ব্যাখ্যা করেছি, কিন্তু আমরা চাপ প্রয়োগ তো করি নাই, আমরা তাদেরকে বিতর্কিত করি নাই। আমরা বলেছি যে আপনাদের নিরপেক্ষ থাকা উচিত, কোনো ব্যক্তি বিশেষের প্রতি বিরাগ হওয়া উচিত না, অথবা কোনো রাজনৈতিক দলের প্রতি অতিমাত্রায় আনুকূল্য দেখানো। রবি ভাই, তারা যে অভিযোগ করছে একেবারে এখন যে শুধুমাত্র বিএনপির সঙ্গে আলোচনা করেই নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে, এবং তারা এমন অভিযোগও করেছে, আমার সাথে এসে করেছে, যে অনেকগুলো উপদেষ্টা এখন বিএনপির সঙ্গে যোগাযোগ। রবি ভাই, যে বিষয়টি বলছিলেন একেবারে এনসিপি থেকে শুরু করে অনেকের পক্ষ থেকে কিন্তু একদম সরাসরি অভিযোগ আছে যে সরকার নির্বাচন যেটি প্রস্তুতি নিচ্ছে, নির্বাচনের যে ডেট ঘোষণা করেছে এবং সার্বিকটা বিএনপির সঙ্গে আলোচনা করেই করেছে, এবং এমনটা অভিযোগ আছে যে এখন অনেকগুলো উপদেষ্টা সরাসরি বিএনপির সঙ্গে যোগাযোগ করছে। মানে এইটা মনে হওয়ার কারণটা কি? মনে যাদের হচ্ছে তারা বললে ভালো হতো ব্যাখ্যাটা। আমি আপনাকে বলি, সরকারি না, এটা তো অভিযোগই একেবারে দেখা যাচ্ছে যে বিএনপির সঙ্গে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে আসার পরে আমি আপনার শেষের অংশটা বলেছি, আমি উত্তর দিলে আপনি বুঝবেন। ওই যে আপনি যেটা বললেন যে বিএনপির সাথে উপদেষ্টারা যোগাযোগ করছে, এরকম অভিযোগ তো অন্য রাজনৈতিক দলের। আমি বলতে তারাও ভালো বলতে পারবে কারণটা কি। আবার আমি যদি আপনাকে বলি, এই সরকারি ঘোষণা করেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে 2026, সরকারের ঘোষণা। বিএনপির সাথে আলোচনা করেছে নাকি সরকার স্বেচ্ছায় করেছে? স্বেচ্ছায় করেছে। জামাত ইসলাম বারবার বলেছে যে রোজার আগে নির্বাচন হলে ভালো হয়, মার্চ ফেব্রুয়ারিতে নির্বাচন হলে অসুবিধা নেই। এনসিপি সবসময় বলছে যে এটা প্রয়োজনীয় সংস্কার এবং কিছু বিচার করে যে কোনো মুহূর্তে নির্বাচন করলে ওরা রেডি। আমরা শুধু কোনো প্রতিক্রিয়া দিয়েছিলাম, আমরা বলছিলাম নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে হতে হবে, কারণ ডিসেম্বর হলেও প্রায় 1.5 বছরের মতো সময় হয়ে যাচ্ছে। এত লং টাইম একটা অনির্বাচিত সরকার দেশে থাকতে পারে না। জনগণ কর্তৃক নির্বাচিত সরকার দরকার। কিছু প্রয়োজনীয় সংস্কার, কিছু বিচার, এগুলি সরকার করতে পারবে, অগ্রাধিকার ভিত্তিতে অবশ্যই সেটা করবে, আমাদের সহযোগিতা আছে, কিন্তু নির্বাচনটা ডিসেম্বরে হতে হবে। ফলে কি আপত্তি কাদের ছিল ডিসেম্বরেই হতে হবে এই কথা ছিল আমাদের, অন্যদের কিন্তু ডিসেম্বর থেকে জুন হলে সমস্যা নাই। খেয়াল করেন, তাহলে ইউনূস সরকার ওই দুজনের সাথে আলোচনা করার দরকার আছে। তারা মনে করেছে যে আমরা ফেব্রুয়ারি উপযুক্ত মনে করছি, বিএনপি ডিসেম্বরে চাচ্ছে, তাহলে তাদের সাথে আলোচনা করে তাদেরকে ফেব্রুয়ারিতে রাজি করানো যায় কিনা, রাইট? উনটা তো ডিসেম্বর থেকে জুনের মধ্যে রাজি, যখন হয় রাজি, তো রাজির সাথে আবার আরেকবার কথা বলতে হবে কেন রাজি করানোর জন্য? আমাদের আপত্তি ছিল ডিসেম্বরেই আমরা চেয়েছিলাম। ইউনূস সরকার আলোচনা করে বলেছে, যৌক্তিক কারণ দেখিয়েছে যে ফেব্রুয়ারিতে রোজার আগে উপযুক্ত সময়, এর মধ্যে তারা প্রস্তুতি সম্পন্ন করবে। আমরা উদারতা দেখে ছাড় দিয়ে বলেছি ঠিক আছে, আরো 2 মাস পরে হোক, আমাদের আপত্তি নাই ফেব্রুয়ারি। এটাকে যারা ট্যাগ লাগায় চেষ্টা করে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া এবং রাজনীতিক বোঝে না। আরে ভাই, বিএনপির সাথে আলোচনা না করে কি দেশ চলবে নাকি? বিএনপির সাথে আলোচনা না করলে দেশের 18 কোটি মানুষের সিংহভাগের সাথে কথা বলা তো হয় না। ওটা ইউনূস সরকার বোঝে, ওটা নাহিদ বোঝে না, জামাতের ইসলামীর নেতারা বোঝে না, উপদেষ্টারা তো বোকা না। তারা দেশ পরিচালনা করছে, তারা জানে সিংহভাগ মানুষকে কারা নেতৃত্ব দিচ্ছে, কারা রিপ্রেজেন্ট করছে। ওই যে বললেন যে জাতি তো বিএনপির সাথে আছে, তো উপদেষ্টারা কি বিএনপির সাথে কাজ করবে না? জাতির সাথে কাজ করতে হলে বিএনপির সাথে সমঝোতা করতে হয়, কাজ করতে হয়। এটা হলো বাস্তবতা, এবং এটা বিএনপি একদিনে অর্জন করেনি। আন্দোলন, সংগ্রাম, জন আকাঙ্ক্ষা ধারণ, জাতীয়তাবাদী দর্শন, ধর্মীয় মূল্যবোধ, গণতন্ত্র, জবাবদিহিমূলক সরকার, সংসদীয় পদ্ধতির সরকার, বহুদলীয় গণতন্ত্র, এগুলি বিএনপি প্রতিষ্ঠিত করে জাতির কাছে, ইভেন সব শ্রেণী পেশার মানুষের কাছে এই অবস্থান বিএনপি তৈরি করেছে। যারা নিজেদেরকে নব্য রাজনৈতিক শক্তি মনে করছে, অথবা যারা লুকায়িত রাজনৈতিক শক্তি ছিল, এখন প্রকাশ্যে এসে রাজনীতি করার চেষ্টা করছেন, তাদের গোত্রদাহ হবে, তারা সমালোচনা করবে। ওই সমালোচনাকে আমরা নেতিবাচক ভাবেও দেখি না, আমরা মনে করি এটাও একটা উদারতা। দোষারোপ তারা করতে পারে, কিন্তু তারা যোগ্যতা দিয়ে, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার কেন আমাদের সাথে একমত হচ্ছে, জানে যে আমাদের অবস্থানটাই ন্যায্য। তারা জানে খুব ভালো করে
যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে যদি হয়, জনগণের আকাঙ্ক্ষা যদি বৈধভাবে রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে একটা নির্বাচিত সরকার দরকার, যার জন্য তারা নির্বাচন দিতে চাচ্ছে। এবং নির্বাচনের আগে যে সনদ তৈরি করে একটা বড় মাপের সংস্কারও প্রতিষ্ঠিত করছে, সাংবিধানিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার করছে। আপনি যদি দেখেন 367টি প্রস্তাবনা তারা বাস্তবায়ন করতে যাচ্ছে এই আপনার সাংবিধানিক সংস্কারের আগেই, যেগুলি আইন সংশোধন করে করা যাবে, বিধিবিধান সংশোধন করে করা যাবে, সেগুলো তারা করছে। আসিফ সব নিজেই বলছেন। আবার বিচারও যদি দেখেন 3-4টি অলরেডি ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে, 26টি চার্জশিট হয়েছে, মানে বিচারিক প্রক্রিয়ার মধ্যে চলে গিয়েছে, আরো অনেকগুলি চার্জশিট চূড়ান্ত বিচারিক প্রক্রিয়ার মধ্যে চলে যাবে। আইন উপদেষ্টা বলছে ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিচার হয়ে যাবে। সরকার তো সঠিক পদ্ধতিতে করছে। গোত্রদাহ কাদের, অনীহা কাদের? যারা জনগণকে ভয় পাচ্ছে, যারা জানে নির্বাচিত হলে জনরায় তাদের পক্ষে যাবে না, যারা জনরায়কে মেনে নিয়ে রাজনীতি করবে, অর্থাৎ পক্ষে গেলেও সরকার গঠন করবে, বিপক্ষে গেলে সরকারের বাইরে থাকবে, এই আস্থা যারা রাখছে না তাদের একটা ট্রমায় ভুগছে। তারা এই গণতান্ত্রিক ব্যবস্থাপনাটা মানতে পারছে না। অর্থাৎ জনগণের উপর আস্থা রেখে সরকার গঠন করা, অথবা সরকার গঠন না করা, অথবা বিরোধী দল হওয়া, অথবা সংসদে একটা সিট নাও পেতে পারে, তারপরেও যে রাজনীতিটা করবে, এই মানসিকতা যারা হারিয়ে ফেলেছে, অর্থাৎ যে কোনো মূল্যে ক্ষমতায় অংশ হওয়ার একটা মানসিকতা তাদেরকে গ্রাস করেছে, তারা এই ব্যবস্থাপনার প্রতি আস্থা রাখছে না। তারা আপনার সরকারের সমালোচনা করছে, ইউনূস সরকারের, সেনাবাহিনীর সংস্কার করছে, নির্বাচন কমিশনের সংস্কার করছে, মিডিয়ার আপনার যে বলবো সমালোচনা করছে, সর্বোপরি জনগণেরও সমালোচনা করছে এইভাবে যে নির্বাচন না হলে রল হয়। যারা এইটা ভাবে তারা রাজনৈতিক শক্তি না, এদের রাহু গ্রাস থেকে দেশকে বাঁচাতে হবে। একটু রনি ভাই বলবেন যে বিষয়টা একেবারেই ভাই বলছেন যে এখানে অন্য দলগুলো যারা এই মুহূর্তে বলছে যে নির্বাচনের পরিবেশ নাই, একটা বিষয় আজও প্রধান উপদেষ্টা বলেছেন যে দেশ নির্বাচনের জন্য প্রস্তুত এবং নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে, কিন্তু এদিকে নাহিদ কিন্তু অলরেডি বলেছে যে নির্বাচন হবে বলে তার কাছে মনে হচ্ছে না। জামাত বলছে নির্বাচন নিয়ে এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই যে দুইটা দল এই মুহূর্তে বাংলাদেশে, মানে বিএনপির বাইরে দুইটা দল বলার মতো, তারা যদি এরকম সরাসরি নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেয় বা নির্বাচন নিয়ে শঙ্কা পোষণ করে, আগামী নির্বাচন কি ভালোভাবে হবে বলে মনে করছেন? দেখেন, নির্বাচন নিয়ে আমার কখনোই কোনো শঙ্কা ছিল না, কারণ 16-17 বছর আপনি ভোটাধিকার, আপনার শঙ্কা না থাকুক, কিন্তু এরা যদি নির্বাচন না আসে, এদের শঙ্কারও কোনো কারণ নেই। কারণ আমি আপনাকে বলি কেন আমার শঙ্কাটা বড় করে দেখছি না, বলছি কেন সুযোগ নাই শঙ্কা রাখার। কারণ আপনি 17-18 বছর একটা ভোটবিহীন ক্ষমতার কাঠামোর মধ্যে ছিলেন, নির্বাচন হয়েছে কিন্তু ভোটাধিকারবিহীন নির্বাচন হয়েছে, ফলে আপনাকে ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থা দেশকে নিতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সেটা আমরা যেটা বলি যে ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক কায়েম হয় কিভাবে, ভোট প্রয়োগের মধ্য দিয়ে। জনগণ ভোট দেওয়ার মধ্য দিয়ে তার প্রতিনিধিকে আপনার কি বলে সংসদে পাঠায় বা আপনার নির্বাচিত করে, এইভাবে দেশ পরিচালিত হয়। তো এখন আপনি যদি নির্বাচনকে কোনো না কোনোভাবে ডিনাই করেন, আবার আপনি যদি পলিটিক্স মিন করেন, জিনিসটা তো হইল না। আবার আপনি যদি গণতন্ত্র মিন করেন, নির্বাচন আপনি পারলে 1 সেকেন্ড হইলেও আগায় আনবেন, সেটা মার্চ, ফেব্রুয়ারি, ডিসেম্বর বললে কথা। আপনি যত আগায় আনবেন তত গণতান্ত্রিক ইন্ডেক্সে আপনি উন্নতি করবেন। ফলে এবং নির্বাচনকে কোনো শর্তের আর অমুক হলে তমুক হবে, 7 মণ ঘি হলে রাধা নাচিবে, নির্বাচন এরকম না। ব্যাপারটা কোনো শর্তের অধীন হওয়ার কথা না নির্বাচনটা। হ্যাঁ, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আপনার সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে গেছে, আগের সাংবিধানিক কাঠামো, আগের ফ্যাসিবাদী কাঠামো, এটার অবসান হয়েছে, কিন্তু আসলে কি হয়েছে সেটা রিস্টোর করার জন্য অবসান হয়েছে। মানে আমি বলতেছি ক্ষমতার পরিবর্তন হয়েছে না, হাসিনা তো আর দেশ চালায় না, কিন্তু এই কাঠামোটা, যেটা আজকেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে এই রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করতে হবে। এখন এই কাঠামো পরিবর্তনটা আপনি কিভাবে করবেন সেটা নিয়েই বিতর্কটা। এনসিপি, জামাত এবং বিতর্কের ক্ষেত্রে বিএনপির পদ্ধতিটা হলো, বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, বিএনপি জনগণের ম্যান্ডেটের মধ্য দিয়ে এই পরিকল্পনার পক্ষে। আর অন্যান্য যারা, তারা মনে করছে গণ অভ্যুত্থানই একটা ম্যান্ডেট, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়ে গেছি, আমরা সব করে ফেলবো, আমরা আমাদের মতো করে ফেলবো। আমরা আমাদের মতো করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই দলগুলোর যে রাজনৈতিক এজেন্ডা, সেটাকে তারা রাষ্ট্রীয়ভাবে প্রাধান্য পায় যাতে, এরকম কতগুলো পদ্ধতি তারা নেওয়ার চেষ্টা করছে। সে জায়গায় আমি বলতেছি বিতর্কটা কোন জায়গায় তৈরি হচ্ছে, সে গোড়ার জায়গাটা বলতেছে। ফলে সেদিক থেকে বিএনপি দেখতে চাচ্ছে যে গণতান্ত্রিক পদ্ধতি যেটা সে মিন করে, একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি আকারে জনগণের নির্বাচিত প্রতিনিধির মধ্য দিয়ে আইসা সে যতটুকু করা সম্ভব করবে, এবং যেগুলো করবে না সেগুলো ব্যাপারে সে পজিশন নিয়ে নিচ্ছে। কিন্তু এরা মনে করতেছে না এই অভ্যুত্থানই ম্যান্ডেট, এবং অভ্যুত্থানকে তারা বিপ্লব মনে করতেছে, কিন্তু অভ্যুত্থান কখনোই ম্যান্ডেট হয় না। কারণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কমন ভিকটিমহুড ছিল, একটা গৃহবধূ, প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে এবং একটা পাবলিক ইউনিভার্সিটির ছেলে, পলিটিক্যাল কর্মী, কমনলি ভিকটিম ছিল আওয়ামী লীগের দ্বারা। কমন ভিকটিমহুডের জায়গা থেকে অভ্যুত্থান হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, অভ্যুত্থান হয়েছে। কিন্তু একজন জামাত কর্মীর আওয়ামী লীগের বিরোধিতা, একজন বিএনপির আওয়ামী লীগের বিরোধিতা,
একজন নন পলিটিক্যাল লোকের আওয়ামী বিরোধিতা, এর মধ্যে তারতম্য আছে। সবাই আওয়ামী বিরোধী, কিন্তু সবার আওয়ামী বিরোধীর মাত্রা একরকম না। ফলে গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই অ্যাবসুলেট ম্যান্ডেট কায়েম হয়ে গেছে, এটা ধরে নেওয়া হবে চরম ভুল। আমাদের এক শ্রেণীর বুদ্ধিজীবী তারা মনে করছে এই গণঅভ্যুত্থানটাই ম্যান্ডেট। গণঅভ্যুত্থান ম্যান্ডেট না। আমি বারবার বলছি গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে গেছে। এখন এই সেকেন্ড রিপাবলিকটা আপনি প্রোটেক্ট করবেন কীভাবে? প্রোটেক্ট করবেন থ্রু দ্য ডায়লগ। সেই ডায়লগের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থকে সবার আগে বিবেচনা করতে হবে। সেই সবার আগে বিবেচনা করলে 1 বছর ধরে মানুষ একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে, মানুষের জীবনের নিরাপত্তা হুমকির মধ্যে, জননিরাপত্তার অবস্থা খুব বাজে, রাস্তাঘাটে বের হওয়া যায় না ছিনতাই চাঁদাবাজির কারণে, জিনিসপত্রের দাম আজ ভালো কাল খারাপ হয়ে যাচ্ছে, সাধারণ মানুষের কোনো উন্নতি হচ্ছে না। আপনারা খালি সবাই সবার ক্ষমতার চিন্তা করতেছে, ক্যাবিনেট মাথায় রেখে সবাই রাজনীতি করছে। তো এটা তো গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা হইল না। সেদিক থেকে আমাদের মনে হয় যে যে জায়গায় আপনি প্রশ্নটা রাখছেন, যে তাহলে এখন আপনি যদি মনে করেন যে নির্বাচন ছাড়া ক্ষমতা থাকবেন, তাহলে কতগুলো সমস্যা। এটা একটা হাসিনার মডেল। নির্বাচন ছাড়া ক্ষমতা হাসিনার মডেল, আমরা বহুবার বলছি। ফলে আপনি যত বড় শক্তি হন, যত বড় বিপ্লবী হন, আপনি যদি মনে করেন নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকবেন, তাহলে আপনি হাসিনার মডেল দিকে আগাচ্ছেন। 1 2 এখন এই যে চাঁদাবাজ, বিশৃঙ্খলা, এই আপনার অস্থিরতা, এগুলো যে দায়, এটা কে নিবে? যে নির্বাচন চায় না তাকে নিতে হবে। কারণ এখন যে চাঁদা নিতেছে, নির্বাচন হইলে তো এটা চেঞ্জ হবে, ও তো আর চাঁদা নিতে পারবে না। ফলে এখন যে নির্বাচন চাবে না, সে হইল এই চাঁদাবাজ, এই বিশৃঙ্খলা, এর মধ্যে যে লুইটা পিটা খাওয়ার সুযোগ পাচ্ছে, সে চাবে না। 2 3 নাম্বার হইল, এখানে এই ঢাকা বুয়েটের সহ উপাচার্য একটা ইন্টারভিউ দিচ্ছেন একটা মিডিয়াতে গতকালই। উনি বলতেছেন যে এখানে এখন হাসিনা এই সরকারের অধীনে নির্বাচন চায় না, সে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। হ্যাঁ, এটা বলে ভারত মনে করে যে আওয়ামী লীগ যেহেতু নাই, নির্বাচন দরকার নেই। ফলে এখন আওয়ামী লীগ এবং ভারত দুইজনে মিলে নির্বাচন চায় না। 3 নাম্বার, ফলে আপনি নির্বাচন বিরোধিতা রাজনীতির পরিণতি কি বুঝতে পারছেন? আমি 3টা পয়েন্ট শুধু বললাম। বলে আপনি যতই মনে করেন, আমি এই জন্য বললাম যে আমি নির্বাচনের ব্যাপারে কোনো শঙ্কা দেখি না। কেন শঙ্কা দেখি না? কারণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাটা জনগণের কাছে চলে গেছে অলরেডি। শঙ্কা দেখছেন রনি ভাই? কেন দেখছি না? কারণ এই যে 3টা পয়েন্ট বললাম আপনার, এক হলো সেটা তো উপলব্ধি, আপনার শঙ্কা না, আপনি উপলব্ধি, সেই উপলব্ধি জনগণের তো আছে ভাই। রাজনৈতিক দলগুলোর ভিতরে, রাজনৈতিক দলগুলোর ভিতরে থাকুক না থাকুক সেটা তো ম্যাটার করে না, জনগণ ম্যাটার করে। রবি ভাই একেবারে মানে নির্বাচন হওয়া দরকার, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। নির্বাচন এই মুহূর্তে অনেক ষড়যন্ত্র হচ্ছে। প্রশ্ন হলো, যদি এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো আছে এক্সিস্টিং, তারা যদি নির্বাচন ডিলে করাতে চায় বা নির্বাচনে কেউ না যায়, সেই ক্ষেত্রে কি হাসিনা মডেলের একটা নির্বাচন অনুষ্ঠিত হবে না? না, সেভাবে হবে না। হাসিনা মডেলের নির্বাচন আর এই একক দল, একটা দল নির্বাচনে গেল। আচ্ছা, হাসিনা কি একক দল নির্বাচিত হলে তো সমস্যা ছিল না। যদি না তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা যদি দিয়ে দিত একটা দল নিরপেক্ষ সরকারের কাছে, তাতে যদি কেউ নির্বাচন অংশ না নিয়ে হাসিনা একা নির্বাচন করতো, সেই নির্বাচন তো নৈতিকভাবে কেউ বিরোধিতা করতে পারতো না। পারতো কি? মানুষ যদি ভোট দিতে পারতো। সমস্যাটা কি আপনি শোনেন, নির্বাচনটা রাষ্ট্রের ডিমান্ড, রাইট? জনগণের অধিকার, রাইট? এটা তো অধিকার। কোনো ব্যক্তি বা গোষ্ঠী নির্বাচনের জন্য প্রস্তুত না, অথবা নির্বাচন ফেস করতে চায় না, সেই জন্য যদি সে নির্বাচন বর্জন করে, তাহলে সেই বর্জন জনগণের উপর কোনো প্রভাব ফেলবে না। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে? আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য অবশ্যই হবে। কারণ কি, আমাদের নির্বাচনের বিতর্কতা কোথায়? যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে যে দল ক্ষমতায় থাকে, সে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ফলাফল তার অধীনে নিয়ে নেয়, জনগণ অবাধে ভোট দিতে পারে না। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, একটা নির্দলীয় প্রশাসনও আছে, নির্বাচন কমিশনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে এবং তারা দল নিরপেক্ষভাবে একটা নির্বাচন করতে চায়, জনগণ অবাধে ভোট দেওয়ার জন্য প্রস্তুত, তাই তো? এখন যদি আপনি নির্বাচন বর্জন করেন, তাহলে আপনার রাজনীতি ঝুঁকিতে পড়বে যে দল বর্জন করবে। বিকজ নির্বাচন নিরপেক্ষ হচ্ছে না, জনগণ অবাধে ভোট দিতে পারবে না, এই ধরনের পরিস্থিতি যদি বিরাজ না করে, তারপর রাজনৈতিক দল যদি নির্বাচন বর্জন করে, 100-র উপরে রাজনৈতিক দল আছে, সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে পারবেন নাকি? তাদের মার্কাও তো মানুষ চেনে না। আচ্ছা, আবার অনেকে আছে যে নিবন্ধন পায় নাই বাট রাজনৈতিক দল, সেও তো সরাসরি তার মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিতে পারছে না, হয়তো অ্যালায়েন্সে যাওয়ার চেষ্টা করবে বা অন্য রাজনৈতিক দলকে সমর্থন দেবে, এইরকম। অর্থাৎ এই যে অজুহাত দাঁড় করাতে চাচ্ছে, সেই অজুহাত কাজে আসবে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বর্তমান সরকার নির্বাচন করার উপলব্ধি করে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য তাদের অঙ্গীকার রয়েছে, দায়িত্বও রয়েছে, দেশ সেদিকে এগোচ্ছে। হ্যাঁ, বার্গেনিং করার জন্য অনেক কথা বলছে, চরম দিকে গিয়ে মানে শেষ মুহূর্তে গিয়ে যারা জনগণের সাথে থেকে যদি কেউ রাজনীতি করতে চায়, তাকে নির্বাচনে থাকতে হবে। নির্বাচনে না থাকলে তাদের রাজনীতি আজীবনের জন্য ঝুঁকিতে পড়বে এবং জনগণ কর্তৃক প্রত্যাখ্যিত হয়ে যাবে। তাদের রাজনীতি বাংলাদেশে এর পরবর্তীতে করা সম্ভব হবে কিনা সেটাও জনগণ বিচার করবে। যার ফলে আমার বিশ্বাস যে নির্বাচন এগিয়ে আসলে, ঘনিয়ে আসলে, এই যে যারা বিরোধিতা করছে তাদের শুভবুদ্ধির উদয় হয়ে তারা রাজনীতি থাকবে বলে আমার বিশ্বাস। নাকি অন্য কোনো ষড়যন্ত্র দেখছেন না আপনি এখানে? না, ষড়যন্ত্র একটা আছে।
সেটা হচ্ছে কি ষড়যন্ত্র বললেও আমি খুব বলবো না, কূটকৌশল কিছুটা আছে। নিজেদের অনেকগুলি দাবি এই নির্বাচনকে কেন্দ্র করে চাপ প্রয়োগ করে প্রতিষ্ঠিত করা যায় কিনা, এক, নির্বাচন একটু প্রলং হলে এই বর্তমান সরকারের অধীনে বেশ কিছু অনৈতিক সুযোগ সুবিধা কোনো না কোনো রাজনৈতিক দল ভোগ করছে, কেউ আবার সাংগঠনিক সুবিধাও ভোগ করছে অবাধে, অনেক কিছু অনেকভাবে তার মতো করে, সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হতে পারে এটা মনে করছে। আবার অনেক রাজনৈতিক শক্তি মনে করছে একটু পর্যাপ্ত সময় পেলে তাদের মনে হয় জনগণ লুফে নেবে, তারা সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হওয়ার সুযোগ পাবে, এইটা তাদের ধারণা। কিন্তু মনে রাখা দরকার যে জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অথবা তার প্রতি শ্রদ্ধাশীল না থাকিয়ে বেশি সময় পেলেই যে বড় দল রাজনৈতিক হওয়া যাবে এটা না, বরং জনগণের সাথে থেকে জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে নির্বাচন রাজনীতি করলে আপনি এবার হয়তো ক্ষমতায় যেতে না পারলেও দিন দিন আপনি রাজনৈতিক দল হিসেবে সমৃদ্ধ হবেন, আপনার পক্ষে জনমত গঠন হবে, আপনি একদিন বড় রাজনৈতিক দল হবেন এবং ক্ষমতায় যাওয়ার অধিকার অর্জন করবেন জনগণের কাছে। রবি ভাই, একেবারে একটু উপলব্ধির জন্য বলি যে আপনারা সবাই এখন যারা রাজনীতির মাঠে আছেন সবাই তো জুলাই অভ্যুত্থানের সময় পক্ষ শক্তি, ফেসিবাদ বিরোধী। আপনাদের মধ্যে মানে এই মানে টক্করটা কেন লাগলো যে কেউ একজন ক্ষমতায় যাচ্ছে তাকে ঠেকাতে হবে? তো যে ক্ষমতায় যাক সমস্যা নেই, আমরা সবাই তো একসঙ্গে রাষ্ট্র পরিচালনা করবো, বিরোধী দল তো রাষ্ট্রেরই অংশ। এই জায়গাটা কি মানে উপলব্ধির কথা বলবেন, এটা কেন তৈরি হলো এখন যে একেবারে নির্বাচন ঠেকাতে হবে? না, এর কারণ আছে অনেকগুলি। একটা, আমি প্রথমেই কথাটা বলেছিলাম, একটা অংশ আছে তারা অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেই অপরিহার্য হয়ে গেছে মনে করে। আরেকটি রাজনৈতিক দল আছে তারা ধরেন 2000, তাদের আমি রাজনৈতিক দলও মনে করি না, আমি মনে করি তারা একটা বিশাল সংখ্যা অনেক একটা শ্রেণীভুক্ত গোষ্ঠী যারা রাজনীতির নামে নিজেদের ক্ষমতায়ন এবং নিজেদের স্বার্থ উদ্ধার করতে ব্যস্ত, কিন্তু জনগণের কাছে গিয়ে প্রকাশ্যে রাজনীতি করে, ভোটের রাজনীতি করে, ভোটের মাধ্যমে আপনার জনরায় পেয়ে রাষ্ট্র ব্যবস্থায় অংশ নিতে পারবে এ ব্যাপারে আশ্বস্ত না, কনফিডেন্ট না। তারা হয়তো অন্য রাজনৈতিক দল ক্ষমতায় যাক বা ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হোক এবং তাতে তাদের অংশগ্রহণটা থাকুক, এই সাহসটা এখনো পর্যন্ত তারা অর্জন করেনি। তারা এর আগে 86 তো কোনো অ্যালায়েন্সের মধ্যে ছিল, এর আগে আমাদের সাথে অ্যালায়েন্সের মধ্যে ছিল, একক শক্তি হিসেবে রাজনীতি করে নির্বাচন করে প্রতিষ্ঠিত হওয়ার যে প্র্যাকটিস এবং মানসিকতা সেটা তাদের মধ্যে বিল্ড আপ হয়নি বিধায় তারা এখনো পর্যন্ত ওই রাজনৈতিক শক্তিগুলি মনে করে যে ভোটে হলেই আরেকটি রাজনৈতিক দল জনপ্রিয়তার মাধ্যমে বা জনরায়ের মাধ্যমে ক্ষমতায় আসবে, সেটা মেনে নেওয়া এবং তার সাথে রাজনীতিতে প্রতিযোগিতা করার সক্ষমতা তাদের নাই বিধায় তারা হীনমন্যতায় ভুগছে, এছাড়া অন্য কিছু না। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন আর আপনি যদি গণমানুষের রাজনীতি করেন তাহলে নির্বাচন মানেই আপনার কাছে আনন্দ, নির্বাচন মানেই আপনার কাছে স্বস্তি, নির্বাচন মানেই হচ্ছে আপনার জনপ্রিয়তা দেখানোর একমাত্র হাতিয়ার, এটা বিশ্বাস করতেন। যেহেতু এই প্র্যাকটিসের মধ্যে এই দুটি শক্তি নাই বিধায় তারা, আমি আবারও বলছি, তারা সংকীর্ণতার মধ্যে ভুগছে, আর কোনো কারণ আমি দেখছি না। রনি ভাই, একেবারে শেষ দিকে আপনি বলবেন বিষয়টা একেবারে কি এরকম যে আমি নির্বাচনে জয়লাভ করবো না, এই জন্য নির্বাচন বাধাগ্রস্ত করতে হবে, এক। আর দুই নম্বর, আমাদের একটা কালচার দীর্ঘদিন ছিল বাংলাদেশে যে নির্বাচনে আমি পাশ করি নাই বলে নির্বাচন সুষ্ঠু হয় নাই, এই অভিযোগ নতুন করেছে। এখন প্রশ্ন হলো, আপনি যেটা একেবারে যেটা স্পেসিফিক কথা বলা এখন জরুরি, মানে একটা বিষয় যে যদি নির্বাচনটা কোনো কারণে মানে গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক না হয় সেক্ষেত্রে অন্য কোনো পরিস্থিতির উদ্ভব হতে পারে কিনা? দেখেন, অন্য পরিস্থিতিতে এটা মানে যে কোনো সময় যে কোনো পরিস্থিতির উদ্ভব হতেই পারে, সেটা তো আর কাঙ্ক্ষিত না বা সেটা কেউ আপনার ধরেন যে প্রিডিক্টও করবে না। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো, দেখেন এখানে আপনি সবার আগে দরকার ছিল আওয়ামী লীগের ব্যাপারে একটা ফয়সালা, সেটা 1 বছরও কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি। হরে ধরে আপনি খুনের মামলা দেন লোকজনকে, মামলা বাণিজ্য এখনও চলতেছে, তো তার মানে আপনি বিচার মিন করেন, এটা তো মনে হচ্ছে না। হইলে তো এতদিনে একটা বড় অগ্রগতি দেখা যেত বিচারের, তা না। এখন পাশের দেশে ইন্ডিয়াতে আপনার আওয়ামী লীগ কার্যালয় খুলে রাজনীতি শুরু করে দিচ্ছে তার মতো করে, সে কন্টিনিউ এখানে ষড়যন্ত্র করছে এবং ইলেকশন পিছানো তার একমাত্র এজেন্ডা। ইলেকশন পিছানো ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ এবং তাকে হটানো, কারণ এই সরকারকে তারা অবৈধ মনে করে, হ্যাঁ, হটানোর মধ্যে দিয়ে এইবার আপনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়া একটা রাজনৈতিক দল হিসাবে যদি আগামী দিনে বাংলাদেশে রাজনীতি করতে চান, এবং ইউনূস সরকার বলছে জুনে চলে যাবে, ইউনূস সাহেব জুনের আগেই আপনাকে নির্বাচনের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে। যদি আপনি যে কথা বললেন কোনো কারণে যদি এটা বাধাগ্রস্ত হয়, তারপরে যে সিনারিওটা আসবে সেইটা বাংলাদেশকে যে কোথায় নিয়ে যাবে সেটা কল্পনাও করা যায় না। ফলে আক্কেলমান ব্যক্তি মাত্রই এই বিপদটা বুঝতে পারবে, বুঝতে পেরে এখানে যার যার দলীয় ক্ষুদ্র এজেন্ডার বাইরে এসে বাংলাদেশের স্বার্থকে প্রোটেক্ট করার জন্য একটা ভোটাধিকার নিশ্চিত করামূলক নির্বাচন। আমরা তো বলতেছি না নির্বাচন হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, আমরা বলতেছি জনগণকে একটা জায়গা অতিক্রম করা, জনগণকে যদি আপনি ভোটটা দিতে দেন তাহলে কি হবে? জনগণের সাথে যে দীর্ঘ সময় ধরে ক্ষমতার কোনো সম্পর্ক নাই, ক্ষমতা চালাচ্ছিল অলিগার্করা, এখনো এক ধরনের অনির্বাচিত প্রতিনিধি, এই জায়গাটা তো আপনার ব্রেক করতে হবে। ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন করতে হবে, সেটা শুরু করেন আপনি। সেটা শুরু করলেই যে রাতারাতি সফল পেয়ে যাবেন তা না, আপনি শুরু করেন। শুরু করার পরে যেটা হবে,
এখানে নির্বাচনটাই আমি মনে করি একটা বড় সংস্কারের জায়গায় গিয়ে দাঁড়ায়। বড় সংস্কার কেন নির্বাচনটা হলে যেটা হবে, বিপুল আওয়ামী সমর্থক যারা ট্রমাটাইজ, তাদের নেত্রী পালাই গেছে তাদের বিপদের মুখে রাইখা, তারা আওয়ামী লীগ ছাড়া অন্য যে কোনো মার্কায় কনভার্ট হওয়ার মধ্য দিয়ে রাজনৈতিকভাবে রিকনসিলিয়েশন একটা সুযোগ পাবে। ফলে নির্বাচনটা অ্যাট দ্য সেম টাইম গণতন্ত্রের উত্তরণের একটা হাতিয়ার হইতে পারে, আপনি যদি ভোটাধিকার নিশ্চিত করতে পারেন। দুই হলো এইটাই রিকনসিলিয়েশনের একটা প্রক্রিয়া, আমি বলতেছি না খুব ভালো প্রক্রিয়া, কিন্তু একটা মন্দের ভালো প্রক্রিয়া, অন্যতম একটা প্রক্রিয়া আপনার সামনে হাজির হয়েছে। ধন্যবাদ।